হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে চলছে। আমরা এসেছি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে, যেখানে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই ব্যস্ত শহরটাকে, কত গাড়ি, কত মানুষ, সবারই জন্য তারা আছে। আসলে আমি আজ তোমাদের এমন কিছু দেখাতে চাই, এই শহরে অন্যান্য দৃশ্য, কিছু লুকানো কোণ। আমরা যাব এমন কিছু জায়গায় হয়তো তোমরা আগে কখনো সেখানে যাও বা সেভাবে কখনো খেয়াল করোনি। এই শহরের রাস্তার প্রতিটা বাড়ির, এমনকি প্রতিটা মানুষের নিজস্ব একটা গল্প আছে। আজ আমরা সেই গল্পগুলো একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। তোমরা আমার সাথেই থাকো। আমরা হাঁটবো, দেখবো এবং অনুভব করব আমাদের এই প্রিয় শহর ঢাকাকে আরো একটু গভীর হবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগ জার্নি। তোমরা জানলে অবাক হবে যে এই পর্যন্ত আসতে আসতে যে ভিডিও করেছিলাম সব ভিডিওগুলো সেনাবাহিনী ডিলিট করে দিয়েছে। কেন জানো? আমাদের উদ্দেশ্য ছিল আমরা আগারগাঁও প্রথম আসবো, রানিং এ যেই বাসটি সর্বপ্রথম পাবো সেই বাসটিতে উঠে যাব। সেই বাসটিতে উঠে গেলাম রাইস পরিবহন, গুলশানের দিকে যাচ্ছিল। তারপর আমরা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে গিয়ে ছবি তুলছিলাম বিনা অনুমতিতে। আমরা বুঝতে পারিনি যে অনুমতি ছাড়া ওখানে ছবি তোলা যায় না। কি আর বলবো, দুঃখের কথা, মনে বড় বহুত ব্যথা। সেনাবাহিনী সব ভিডিওগুলো কেটে দিল। কি আর করব, আবার শুরু করলাম আমাদের এই ভিডিও। প্রথমে আমরা একটা মসজিদে চলে আসলাম, যেই মসজিদে দেখতে একেবারে অনেক সুন্দর। মসজিদের সাইনবোর্ড অনুযায়ী এটি 1405 বঙ্গাব্দ 1928 বা 1929 সালে এটি প্রতিষ্ঠিত করা হয়। এর সাথে দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, যা এটিকে একটি শিক্ষা ও মেধাবী কমপ্লেক্সে পরিণত করেছে। স্থানীয়দের কাছ থেকে মসজিদের এই গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে বহু মুসল্লি নিয়মিত নামাজ আদায় করে। আমাদেরও সৌভাগ্য হয়েছে এই মসজিদে একক নামাজ আদায় করার। আমরা কিন্তু আসরের নামাজটি এই মসজিদে আদায় করেছি। তারপরে আমরা মসজিদের সামনে চলে গিয়েছি। যেই মাদ্রাসাটির কথা কয়েছি সেটি হচ্ছে এই মাদ্রাসা। এটা হচ্ছে মাদ্রাসার পেছন সাইড। পেছন সাইডে কিন্তু ফুলের বাগানে পুরো পরিপূর্ণ। আমরা এই ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে এটা হচ্ছে কলা ফুলচর, আমরা বরিশালের ভাষায় বলে থাকি। যার যার আঞ্চলিক ভাষায় এক একটা নাম হতে পারে। আমাদের সামনে পড়লো শাহাবুদ্দিন ভাইয়ের কুলফি মালাই। চলো তাহলে একটু টেস্ট করে নেওয়া যাক কুলফি মালাইটা আসলে কি, সেটা কি জানো? কুলফি মালাই হলো ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হিমালয় মিষ্টি। এটি সাধারণ আইসক্রিমের চেয়ে বেশি ঘন ও ক্রিমের হয়ে থাকে। দুধ ঘন করে চিনি এবং এলাচ অন্যান্য ফ্লেভার মিশিয়ে তৈরি করা হয় এই আইসক্রিম। বেশ ভালো। তবে বন্ধুরা, আমি যখন ব্লগিং করছিলাম তখন সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো। দেখলাম কয়েকজন আন্তরিক ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের মানুষদের মনোযোগ আকর্ষণ করছে এবং তাদের কাছে অত্যন্ত আগ্রহ ও সম্মানের সাথে নামাজের দাওয়াত দিচ্ছে। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা দেখে আমার মনে হয়েছে ধর্মীয় বিশ্বাস প্রচারে এই পদ্ধতিটি খুবই হৃদয়স্পর্শী। তারা শুধু আহ্বান জানাচ্ছেন না, বরং তাদের চোখে মুখে ছিল এক গভীর ভালোবাসা ও সহানুভূতি, যা পথচারীদের মনে হয়তো কোথাও না কোথাও দাগ কাটছিল। এই দৃশ্য আমাকে বুঝিয়েছে কিভাবে ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। চলো তাহলে একটু তাদের কথা শুনি। আর একজন আমাদের ইমাম আমল সম্পর্কে কথা বলতেছিল, শুনেন 5-10 মিনিট, তাহলে অন্তরটা বিকৃত হবে, নরম হবে। হুজুরের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আমরা আবার যে জায়গা থেকে এসেছি সেই জায়গা থেকে আবার রওনা দিয়ে আবার এখান থেকে মসজিদের মধ্যে ঢুকলাম। আসলে মসজিদের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে আমি দ্বিতীয়বার আবার এখানে আসলাম। এখানে দেখবেন বড় একটি বট গাছ আছে। বট গাছটা খুবই মোটা, হয়তো বা অনেক পুরনো একটি বট গাছ। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব বিজয় সরণি নব থিয়েটারের কাছে। আসলে এখানে বিভিন্ন শিক্ষামূলক এবং আকর্ষণীয় শো দেখানো হয়। ছোট বড় সবাই এখানে জ্ঞানকে হাতে কলমে অনুভব করতে পারে। এছাড়াও যারা আরো জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এখানে একটি লাইব্রেরিও রয়েছে। সত্যি কথা বলতে ঢাকা নবথিয়রে একটি অসাধারণ জায়গা, যেখানে বিনোদনের পাশাপাশি বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু শেখা যায়। বন্ধুরা, আমার মনে হয় যারা বিজ্ঞানকে ভালোবাসেন বা মহাকাশের রহস্য শুনতে আগ্রহী তাদের একবার হলেও এখানে আসা উচিত। তবে দুর্ভাগ্যবশত আমাদের অর্থ এবং সময়ের অভাবের কারণে ভিতরের অংশটা দেখাতে পারিনি। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি ঢাকা সবুজ উদয় জিয়া উদ্যানে। মসজিদ এবং নবথিয়েটার এরিয়া থেকে বেরিয়ে আমরা চলে আসলাম শান্ত সিদ্ধ পরিবেশে কিছুটা সময় কাটাতে। বেশ ভালোই লাগছে, তাই না? আপনারা ভিডিওতে জিয়া উদ্যানের যে সবুজ আর মনোরম দৃশ্য দেখছেন, সত্যি শহরের মাঝে এক শান্তির প্রদীপ। এখানে আসলে আপনার মনে হবে যে প্রকৃতি খুব কাছে চলে এসেছে আপনার। নানা ধরনের গাছপালা, ফুলের বাগান এবং লেকের শান্ত জল সব মিলে এক অসাধারণ পরিবেশ। জিয়া উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি ঢাকার মানুষের জন্য একটুখানি অবসর কাটানোর এবং প্রকৃতির সম্মিগ্ধে আসার এক দারুণ জায়গা। সকলে এখানে অনেকেই হাঁটতে আসে, আবার বিকেলে বন্ধু বান্ধব পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটি একটি জনপ্রিয় স্থান। এখানকার খেলামেলা, সবুজ চত্বর বাচ্চাদের দৌড়দের এবং খেলার জন্য যেমন উপযুক্ত, তেমনি বয়স্কদের জন্য রয়েছে শান্তভাবে বসা এবং প্রকৃতির শোভা উপভোগ করার অনেক জায়গা। আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই বাগানগুলো নতুন রঙে সেজে ওঠে, যা দর্শকদের মন মুগ্ধ করে তোলে। রঙিন ফুল আর সবুজ পাতার এই সমাহার যেন এক জীবন্ত ক্যানভাস। এছাড়াও জিয়া উদ্যানের ভেতরের লেকটি এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। শান্ত জলের ধারে বসে প্রকৃত মনোরম দৃশ্য দেখা এক অসাধারণ
অভিজ্ঞতা। অনেকে এখানে নৌকা চালায়, আবার কেউ কেউ লেকের পাড়ে বসে শুধু প্রকৃতির নীরবতা উপভোগ করে, বিশেষ করে সন্ধ্যায়। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা ওইখানে গিয়ে দেখাতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যখন চারপাশের আলো লেকের জলে প্রতিফলিত হয় তখন এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, তাই আমাদের বেশি সময় নষ্ট করা যাবে না, বেশি রাত করলে আবার সমস্যা। ঢাকা শহর তো বুঝেনি, অন্য একদিন হাতে সময় নিয়ে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। অবশেষে আমরা জিয়া উদ্যান থেকে বেরিয়ে গেলাম। জিয়া উদ্যান থেকে বেরিয়ে একটা বিশাল মাঠের মধ্যে দেখলাম আসলে এখানে অনেকে ক্রিকেট খেলতেছে, তবে দুর্ভাগ্যবশত এখানে ধুলো আর ধুলো, অনেক ধুলো, এই জন্য বেশিক্ষণ না থেকে আমরা চলে আসলাম। জিয়া উদ্যানের পাশে ঐতিহ্যবাহী একটা সরকারি কলেজ। এই মাঠে দেখি কাশফুলে ভরা। এই কাশফুলে বসে আমি কিন্তু অনেকটা ছবি তুলেছি, অলরেডি ফেসবুকে পোস্টও করেছি, আপনারা দেখছেন কিনা জানি না। এই কলেজের পেছনের গেট দিয়ে আমরা বেরিয়ে রাস্তায় যাচ্ছিলাম, তখনই বলে একটা বিড়াল দৌড় দিয়ে গেল। আসলে অনেক ভালো লাগছিল, কারণ কোনো মানুষজন নাই, একটা বিড়াল পেয়েছি, সেটা আবার ভয় দৌড়ে চলে গেল। এদিকে আমার গলা শুকিয়ে গেছে, ঠান্ডা কিছু খেতে হবে, কি খাওয়া যায়? রিক্সা থেকে নেমে তারেককে জিজ্ঞাসা করলাম, ভাই তুই কি খাবি? বললো টাইগার খাবো। তো একটা টাইগার নিয়ে ও টাকা দিল, আমিও টাকা দিলাম, কারণ আমরা গরিব মানুষ, ভাগযোগ করে খাই। আমি ওরে বললাম তুই ভাঙ্গে আগে খাও, কয় না ভাই তুমি খাও। এখন আমি খাইলাম, খাইয়ে আমার হাতে বোতলটা দিলাম, বোতলটা দিয়ে ও দেখে কিভাবে দেখতেছে, আসলে মনে হয় ভাগে কম পড়ে গিয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার নাই, ভাই বিরাদের ব্যাপার, কম বেশি হবেই। তারপর ও আমার স্ট্যান্ডটা হাতে করে নিয়ে যাচ্ছিল, আবার ডাক দিয়ে বললো ভাই স্ট্যান্ডটা নিয়ে যাও। তারপর ওর কাছ থেকে আমি স্ট্যান্ডটা নিলাম, তারপর বললাম টাটা বাই বাই। অবশেষে আমাদের বিল্ডিং এর কাছে আমরা চলে আসলাম। আমি গেট থেকে ঢুকে তারপর গেটটা আবার লাগিয়ে দিলাম। এখন আমি শরীফ ভাইয়ের কাছে যাব, তার সাথে একটু মোলাকাত করব, দেখি ভাই কি অবস্থা। শরীফ ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছেন, আপনি কি করতেছেন? ভাই বলতেছে ভালো আছি। তারপর সে বলতেছে আমি তো ভালো আছি, তাহলে আমাকে একটু হেল্প করো, আমি এই সুই সুতোটা গাঁথতে পারতেছি না, অনেক সময় লাগতেছে আমার। চলো তাহলে ভাইয়ের মুখ থেকেই শুনি। দেখি ভাই আপনার সুই সুতো কি লাগাইতে পারছেন? হ্যাঁ, পারছে। আপনি কতক্ষণ যাবত গোতাগতি করতেছেন? 15 মিনিট। আর আমি মানে Second. পাওয়ার কার বেশি এলাম? পাওয়ার তো অবিবাহিত ছেলেদেরই বেশি। শরীফ ভাই আমাদের কি বোঝাতে চেয়েছে সেটা যদি বুঝে থাকেন কমেন্ট করে জানিয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।